ফিলিস্তিনের কোনো এক ধূলিসাৎ হওয়া হাসপাতালের ধ্বংসস্তূপ, চারিদিকে শুধু ভাঙা কনক্রিট, বাঁকা হয়ে যাওয়া লোহার রড আর বারুদের উৎকট গন্ধ। এই ধ্বংসস্তূপের কয়েক ফুট নিচে অন্ধকারে চাপা পড়ে আছে একটি 5 বছরের শিশু। তার শরীরে রক্ত, চোখে এক আদিম জমাট বাঁধা আতঙ্ক। সে হয়তো তার মায়ের নাম ধরে ডাকতে চাইছে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। তার মাথার উপর দিয়ে তখনও চক্কর দিচ্ছে অত্যাধুনিক ইসরায়েলি ড্রোন। ড্রোনের যান্ত্রিক গুনগুন শব্দ যেন আজরাইলের ডানার শব্দের মতো মনে হচ্ছে। শিশুটির প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন মৃত্যুর সাথে এক অসম লড়াই। আর ঠিক সেই মুহূর্তে আটলান্টিকের উপরে হাজার হাজার মাইল দূরে অন্য এক দৃশ্যপট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর কিংবা আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের কোনো এক বিলাসবহুল আলো ঝলমলে রাজপ্রাসাদ। সেখানে কোনো বারুদের গন্ধ নেই, আছে দামি পারফিউমের সুবাস। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ে মিলেই, যার দেশের জাতীয় দলের জার্সি আমাদের তরুণদের গায়ের পরম আরাধনার বস্তু, তিনি আজ দাঁড়িয়ে আছেন বিশ্বের শীর্ষ ইহুদি রাব্বি এবং জায়নবাদী নেতাদের মাঝখানে। তার হাতে ধরা আছে দামি শ্যাম্পেনের গ্লাস। হাসি মুখে গ্লাসে গ্লাস ঠুকে তিনি ইসরায়েলের বিজয় কামনা করছেন। তিনি প্রার্থনা করছেন যেন গাজার এই ধ্বংসস্তূপগুলো চিরতরের জন্য ফিলিস্তিনিদের গোরস্থানে পরিণত হয়। আর এই দুই চরম বাস্তবতার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে তৃতীয় আরেকটি দৃশ্যপট। আমাদের এই ঢাকা শহর। গাজার ওই শিশুটি যখন মৃত্যুর প্রহর গুলছে, হাবিয়ে মিলেই যখন ইসরায়েলের বিজয়ে শ্যাম্পেন পান করছেন, ঠিক একই সময়ে আমাদের ঢাকার রাস্তায় দাঁড়িয়ে আমরা আর্জেন্টিনার জয়ে আতশবাজি ফাটাচ্ছি। আমাদের মুখে গগনবিদারী উল্লাস, আমাদের হাতে ভুবুজেলা। আমরা ভুলে গেছি আমাদের পরিচয়, আমরা ভুলে গেছি আমাদের বিবেক। শুরু হতে যাচ্ছে এক চরম মনস্তাত্ত্বিক কষাঘাতের গল্প, যা আমাদের এই সস্তা অন্ধ এবং মেরুদণ্ডহীন উন্মাদনার মুখোশ চিরকালের জন্য ছিঁড়ে ফেলবে। আধুনিক বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কোনো কিছুই হয়তো শতভাগ নিষ্কলুষ নয়। এটা সত্য যে বর্তমান বিশ্বের এই জটিল পুঁজিবাদী এবং জায়নবাদী মারপ্যাচে কোনো কিছুকেই হয়তো শতভাগ জায়নবাদের চালের বাইরে রাখা যাবে না। আপনি যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন, যে ব্র্যান্ডের জুতা পরছেন, তার কোথাও না কোথাও হয়তো এই বিশ্বগ্রাসী চক্রের কালো ছায়া জড়িয়ে আছে। একটি ফুটবল দলকে সাপোর্ট করা হয়তো ঠিক আছে, ফুটবলের নান্দনিকতা, লিওনেল মেসির বা পায়ের জাদুকরী ড্রিবলিং কিংবা আনহেল ডি মারিয়ার দুর্দান্ত পাস, এসব থেকে মুগ্ধ হওয়াটা কোনো অপরাধ নয়। শিল্পের কদর যে কেউ করতে পারে, কিন্তু প্রশ্নটা শিল্পের নয়, প্রশ্নটা হলো অন্ধ পূজার, প্রশ্নটা হলো আত্মপরিচয় ভুলে গিয়ে এক চরম দাসত্বের। যখন হাবিয়ে মিলে নিজেকে গর্ব করে বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন, তখন তিনি কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে কথা বলেন না, তিনি ওই আকাশী সাদা পতাকার প্রতিনিধিত্ব করেন। যে পতাকাকে আমাদের দেশের তরুণেরা নিজেদের ঘরের ছাদে ওড়ায়, সেই পতাকার রাষ্ট্রপ্রধান আজ প্রকাশ্যে ফিলিস্তিনিদের হত্যাকারীদের অস্ত্র এবং সমর্থন জুগিয়ে যাচ্ছেন। মিলেই যখন রাব্বিদের সাথে শ্যাম্পেনের গ্লাস হাতে নেন, তখন ওই গ্লাসে কেবল মদ থাকে না, থাকে গাজার হাজারো শিশুর রক্ত। আর আমরা যারা জুমার নামাজ শেষে গাজার জন্য চোখের জল ফেলি, তারাই আবার শুক্রবার রাতে ওই আকাশী সাদা জার্সি গায়ে জড়িয়ে রাস্তায় নেমে উন্মাদনায় মেতে উঠি। এর চেয়ে বড় ভণ্ডামি, এর চেয়ে বড় হিপোক্রেসি কি একটি জাতির হতে পারে? আমরা দাবি করি আমরা বিবেকবান, কিন্তু আমাদের এই সমর্থন কি কেবল খেলা দেখার মধ্যে সীমাবদ্ধ আছে? না, এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা দেখলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবে। ফুটবল একটি খেলা, 22 জন মানুষ একটি বলের পেছনে ছুটবে, একজন জিতবে, একজন হারবে। এটি বিনোদনের একটি মাধ্যম, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু আমাদের বাংলাদেশে এই খেলাকে কেন্দ্র করে যা হয় তা বিনোদন নয়, তা হলো এক চূড়ান্ত পর্যায়ের মানসিক বিকার গ্রস্ততা। এদের নামে এই যে উন্মাদনা, তা আজ এমন এক রূপ নিয়েছে যা আমাদের সামাজিক মূল্যবোধের ভিত্তিমূলকে ধসিয়ে দিচ্ছে। একটা সময় ছিল যখন পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে তর্ক হতো, ম্যারাডোনা বড় নাকি পেলে। সেই তর্কে আবেগ ছিল, কিন্তু কোনো নোংরামি ছিল না। আর আজ স্মার্টফোনের স্ক্রিনের পেছনে লুকিয়ে থাকা কিছু উগ্র অন্ধ সমর্থক এমন এক বিষাক্ত পরিবেশ তৈরি করেছে, যা দেখে শয়তানও হয়তো লজ্জা পাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। নিজের দেশের নিজের ধর্মের আরেকজন বাংলাদেশি ভাইকে কেবল ভিন্ন একটি দেশের ফুটবল দলকে সাপোর্ট করার অপরাধে এমন ভাষায় গালি দেওয়া হয় যা উচ্চারণ করাও পাপ। অনলাইনে সামান্য তর্কের জেরে মা বাবা তুলে গালি দেওয়া, পরিবারের নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ট্রোল করা, নোংরা মিম বানানো, এসব এখন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই যে উগ্রতা, এই যে সস্তা এবং নোংরা সংস্কৃতি, যাকে আমাদের সমাজের ভাষায় ছাপড়িগিরি বলা হয়, এটি আজ আমাদের পুরো জাতির জন্য এক বিশাল লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি একটু ভেবে দেখুন, যে লিওনেল মেসি বা যে নেইমারকে নিয়ে আপনি আপনার নিজের দেশের একজন ভাইয়ের জন্ম পরিচয় নিয়ে গালি দিচ্ছেন, ওই খেলোয়াড়গুলো কি আদৌ জানে আপনি কে? তারা কি জানে বাংলাদেশ নামে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে আছে? তারা কি আপনার এই অন্ধ ভক্তি দেখে আপনাকে কোনো মেডেল দেবে? না। তারা যখন কোটি ডলারের চুক্তিতে সই করে বিলাসবহুল রিয়র্টে বসে পার্টি করছে, তখন আপনি আপনার নিজের দেশের একজন মানুষের সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করছেন। এই নোংরা উন্মাদনা কোনোভাবেই খেলার প্রতি ভালোবাসা হতে পারে না। এটি হলো এক ধরনের সামাজিক ব্যাধি। অনলাইনের এই নোংরামি যখন অফলাইনে অর্থাৎ বাস্তব পৃথিবীতে নেমে আসে, তখন তার পরিণতি হয় আরো ভয়ঙ্কর, আরো মর্মান্তিক। দৃশ্যপটটা একবার কল্পনা করুন, বিশ্বকাপের ফাইনাল বা কোপা আমেরিকার কোন এক বড় ম্যাচ মাত্র শেষ হয়েছে, আপনার প্রিয় দল জিতেছে, সাথে সাথে ঢাকার রাজপথগুলো পরিণত হলো এক উন্মাদনার সাগরে। হাজার হাজার তরুণ বাইকের সাইলেন্সার খুলে বিকট শব্দ করে পুরো ঢাকা শহরের র্যালি বের করেছে। হাতে বিশাল পতাকা, কারো হাতে বুজেলা। তারা বিজয় উল্লাসে মারতে গিয়ে ঢাকার বড় বড় রাস্তা, প্রধান সড়কগুলো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এই উল্লাসরত জনতার মাঝখানে ট্রাফিক জ্যামের এক অক্টোপাসীয় জালে আটকা পড়েছে একটি অ্যাম্বুলেন্স। ভেতরে শুয়ে আছেন একজন মুমূর্ষু রোগী, হয়তো কারো বাবা, হয়তো কারো মা, কিংবা হয়তো ছোট কোনো শিশু যার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে কমে আসছে। অ্যাম্বুলেন্সের নীল লাল ইমার্জেন্সি লাইটগুলো পাগলের মতো ঘুরছে, সাইরেনের তীক্ষ্ণ শব্দ আকাশ বাতাস চিড়ে ফেলছে। ড্রাইভার হর্ন দিচ্ছেন, রোগীর স্বজনরা হাত জোর করে রাস্তায় উন্মত্ত জনতার কাছে মিনতি করছেন, দয়া করে আমাদের একটু যেতে দিন, পেশেন্ট আইসিইউতে না পৌঁছালে মারা যাবে। কিন্তু কে শোনে কার কথা? উল্লাসে মত্ত থাকা ওই আকাশী সাদা বা হলুদ সবুজ জার্সি পরা তরুণের দল তখন তাদের ফুটবল দেবতার বিজয়ের নেশায় এতটাই অন্ধ হয়ে আছে যে একটি মৃত্যু পথযাত্রী মানুষের গোঙানি তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তারা হয়তো উল্টো অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে ভুবুজেলা বাজাচ্ছে, সেলফি তুলছে। কি ভয়
ভয়াবহ এই দৃশ্য। যে দেশের মানুষের হৃদয়ে এতটুকু দয়া নেই যে একটি অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দেবে, তারা আবার নিজেদের সভ্য বলে দাবি করে। হাবিয়া মিলেই যখন ইসরায়েলের বিজয় উল্লাস করেন, তখন তিনি হয়তো জেনে বুঝে ফিলিস্তিনিদের মারছেন। কিন্তু ঢাকার রাস্তায় এই তরুণের দল কি বুঝতে পারছে যে তাদের এই উন্মাদনা, এই সস্তা উল্লাস আজ তাদের নিজেদের দেশেরই একজন নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে? কয়েক মিনিটের এই দেরি, এই আটকে থাকা, আর তারপর অ্যাম্বুলেন্সের ভেতরে সেই ইসিজি মেশিনের লাইনটা সোজা হয়ে যাওয়া, একটি দীর্ঘ ব্লিপ শব্দ, রোগীর স্বজনদের আকাশ ফাটা কান্না। কার দায় এই মৃত্যু? মেসির, ডি মারিয়ার, নাকি আমাদের এই পচে যাওয়া বিবেকহীন সমাজে? এই রক্তের দাগ ওই আকাশী সাদা জার্সিতেও লেগে থাকবে চিরকাল। যদি ভাবেন অ্যাম্বুলেন্সের গল্পটাই আমাদের উন্মাদনার শেষ সীমা, তবে আপনি ভুল করেছেন। আমাদের এই ফুটবল উন্মাদনা এখন আর কেবল গালিগালাজ বা রাস্তা আটকানোতেই সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে খুনাখুনির মতো জঘন্য অপরাধে। প্রতিটি বড় টুর্নামেন্টের সময় খবরের কাগজ খুলে দেখা যায় লোমহর্ষক সব সংবাদ। ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত 2, পতাকা টাঙাতে গিয়ে বন্ধুর হাতে বন্দুক খুন, তর্কের জেরে কুপিয়ে হত্যা। ভাবতে পারেন আমরা কতটা মানসিকভাবে দেউলিয়া হয়ে গেছি? যে দলগুলোর দেশের মানুষ হয়তো কোনোদিন একে অপরের দিকে একটা ঢিলও ছড়ে না, সেই দলগুলোর জন্য হাজার হাজার মাইল দূরের একটা দরিদ্র দেশে মানুষ একে অপরের গলা কাটছে। যে ছেলেটি তার নিজের ভাইকে বা বন্ধুকে কুপিয়ে হত্যা করলো একটি ফুটবল দলের জন্য, সে কি একবারও ভেবে দেখেছে পরিণতি কি? তার প্রিয় দল ট্রফি জিতে হয়তো দেশে ফিরে উৎসব করবে, আর এই ছেলেটিকে কাটাতে হবে জেলের অন্ধকার প্রকোষ্ঠে। তার মায়ের চোখের জল কি ওই ট্রফি মুছে দিতে পারবে? এই খুনাখুনি, এই রক্তপাত কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। এটি প্রমাণ করে যে আমরা খেলাকে বিনোদন হিসেবে নিতে ব্যর্থ হয়েছি। আমরা খেলাকে এক ধরনের উগ্র জাতীয়তাবাদ বা অন্ধ ধর্মান্ধতার পর্যায়ে নিয়ে গেছি। টু মাচ। সবকিছু একটা নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত মানায়, কিন্তু যখন সেই সীমা অতিক্রম করে তা মানুষের জীবনের চেয়েও বড় হয়ে ওঠে, তখন তার খেলা থাকে না, তা হয়ে যায় এক সামাজিক মহামারী। এই পুরো চিত্রনাট্যটি যদি আপনি একসাথে মিলিয়ে দেখেন, তবে এক ভয়ঙ্কর সাইকো থ্রিলারের প্লট আপনার চোখের সামনে ভেসে উঠবে। একদিকে গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ওই 5 বছরের শিশুটির আর্তনাদ, তার রক্তের দাগ এখনো শুকায়নি। অন্যদিকে হাবিয়ে মিলে হাতে থাকা শ্যাম্পেনের গ্লাস। আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আমরা বাঙালিরা। আমরা এমন এক জাতি যারা আবেগ দিয়ে চলি, বিবেক দিয়ে নয়। আমরা শুক্রবার মসজিদে বসে ইমাম সাহেবের সাথে হাত তুলে ফিলিস্তিনের জন্য কাঁদি। আমরা ফেসবুকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিই। কিন্তু শুক্রবার রাতে যখন খেলা শুরু হয়, তখন আমাদের সেই ফিলিস্তিনের প্রতি ভালোবাসা, সেই মানবিকতা কোথায় যেন হারিয়ে যায়। আমরা তখন ওই জায়নবাদীদের সবচেয়ে বড় মিত্র দেশের জার্সি গায়ে জড়িয়ে রাস্তায় নামি। আমরা ভুলে যাই যে হাবিয়ে মিলেই আজ সেই মানুষগুলোর সাথে হাত মিলিয়েছে যারা গাজায় গণহত্যা চালাচ্ছে। সাপোর্ট করা হয়তো অপরাধ নয়। আপনি বলতেই পারেন, ভাই আমি তো মিলেইকে সাপোর্ট করছি না, আমি তো মেসিকে সাপোর্ট করছি, আমি তো খেলা দেখছি। হ্যাঁ, খেলা একটা খেলাই, এসব এর চাইতে বেশি কিছু নয়। আপনি 90 মিনিট খেলা দেখবেন, আনন্দ পাবেন, তারপর টিভি বন্ধ করে নিজের জীবনের বাস্তবতায় ফিরে আসবেন। এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু যখন এই খেলার জন্য আপনি আপনার দেশের রাস্তা বন্ধ করে মনুষ্য রোগীকে মেরে ফেলেন, যখন এই খেলার জন্য আপনি আরেকজন মানুষের বাবা মা তুলে গালি দেন, যখন আপনি খুনোখুনিতে মেতে ওঠেন, তখন আপনি আর ওই সাধারণ খেলা দেখা দর্শকের কাতারে থাকেন না। আপনি পরিণত হন এক অন্ধ বিবেকহীন দাসে। আমাদের এই মানসিক দেউলিয়াতের পেছনের কারণ কি? কেন আমরা নিজের দেশের চেয়ে, নিজেদের আত্মমর্যাদার চেয়ে ভিনদেশে একটি পতাকাকে এত বেশি ভালোবেসে ফেললাম? এর প্রধান কারণ হলো আমাদের শিকড়হীনতা। আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব অর্জনের উপর গর্ব করতে ভুলে গেছি। আমাদের তরুণ সমাজ আজ এমন এক ফ্রাস্ট্রেশন বা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে তারা নিজেদের জীবনে বড় কোনো হিরো খুঁজে পাচ্ছে না। তাই তারা হাজার মাইল দূরের কোনো ফুটবলারকে নিজেদের জীবনের হিরো বা ঈশ্বর বানিয়ে নিয়েছে। আমরা এমন এক হীনমন্যতায় ভুগছি যে ভিনদেশে একটি দলের জয় আমরা নিজেদের জীবনের সব না পাওয়ার বেদনা ভুলতে চাই। আমরা ভাবি মেসি কাপ জিতলে হয়তো আমাদের নিজেদের জীবনের ব্যর্থতাগুলো কিছুটা হলেও ঢাকা পড়বে। কিন্তু এই শর্টকাট দিয়ে হয়তো সাময়িক উত্তেজনা পাওয়া যায়, আত্মপরিচয় পাওয়া যায় না। একটি জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে নিজেদের অর্জন লাগে, নিজেদের মেরুদণ্ড লাগে। অন্যের ধার করা বিজয়ে উল্লাস করে কখনোই বিশ্বের দরবারে সম্মান পাওয়া যায় না। রাত গড়িয়ে ভোর হচ্ছে। ঢাকার রাজপথে এখনো পড়ে আছে ফাটানো আতশবাজির উচ্ছিষ্ট, ফাটা ভুজেলা আর ছেঁড়া ব্যানার। দূর থেকে ভেসে আসছে একটি অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ, কিন্তু এই সাইরেনটি আর কোনো আশা জাগায় না। এটি এখন কেবলই এক আক্ষেপের সুর। হয়তো এই অ্যাম্বুলেন্সের ভেতরের মানুষটি এতক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তার নিথর দেহের পাশে বসে কাঁদছে তার স্বজনরা। আর ঠিক সেই একই সময়ে ফিলিস্তিনের আকাশে ভোরের আলো ফোটার আগেই আবার গর্জে উঠেছে ইসরায়েলি ড্রোন। সেই 5 বছরের শিশুটি যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, সে হয়তো এতক্ষণে চিরতরে চোখ বন্ধ করেছে। তার রক্তে ভিজে গেছে ফিলিস্তিনের পবিত্র মাটি। আর নিউ ইয়র্কের সেই বিলাসবহুল হোটেলে শ্যাম্পেনের নেশায় চুর হয়ে থাকা হাবিয়ে মিলেই হয়তো তখনও হাসি মুখে তার জায়নবাদী বন্ধুদের সাথে করমর্দন করছেন। তিনি জানেন তার দেশের অর্থনীতি হয়তো ধুঁকছে, কিন্তু তার দেশের ফুটবল টিম ঠিকই পুরো তৃতীয় বিশ্বের বোকা মানুষগুলোকে হিপনোটাইজ করে রেখেছে। এই 3টি দৃশ্য যখন একসাথে আপনার চোখের সামনে ভাসে, তখন কি আপনার বুকের ভেতরটা একবার হলেও কেঁপে ওঠে না? আপনার কি ওই আকাশী সাদা জার্সিটা গায়ে আগুনের মতো জ্বলে ওঠে না? খেলা একটা খেলাই, কিন্তু যখন এই খেলার নামে আমরা আমাদের বিবেককে খুন করি, যখন আমরা মানবতাকে পদদলিত করি, তখন আমরা আসলে ওই জায়নবাদীদের চেয়েও বড় অপরাধীতে পরিণত হই। আমাদের এই নোংরামি, এই ছাপড়িগিরি, এই অন্ধ উন্মাদনা আজ পুরো জাতির জন্য এক বিশাল লজ্জার কারণ। এই লজ্জা ঢাকার কোনো জায়গা নেই। আপনি কি এখনো ওই অন্ধ উন্মাদনার কারাগারে নিজেকে বন্দী করে রাখবেন, নাকি ওই রক্তমাখা জার্সিটা ছুঁড়ে ফেলে দিয়ে নিজের বিবেকের আয়নার সামনে সোজা হয়ে দাঁড়াবেন? সিদ্ধান্ত আপনার। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের কাজ গড়ায় একদিন আমাদের সবাইকেই দাঁড়াতে হবে। সেদিন কিন্তু কোনো জাদুকরী ড্রিবলিং বা বিশ্বকাপ ট্রফি আপনার এই নীরবতা এবং বিবেকহীনতার পাপ মোচন করতে পারবে না। বিবেকের এই শেষ লড়াইয়ে কে জিতবে? আপনার অন্ধ উন্মাদনা নাকি আপনার ঘুমিয়ে থাকা মানবতা? উত্তরটা কেবল আপনিই জানেন।